টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকেও আমরা প্রেসিডেন্ট বাইডেনের যে এক্সিকিউটিভ অর্ডারের বলে 5.5 লক্ষ অবৈধ অভিবাসী, অবৈধ বলতে আমরা যদি ইংরেজিতে একটু ভালো করে বলি আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস যারা আছেন, এটা শুনতে একটু ভালো লাগে সেজন্যই বললাম। তো এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস যারা আছেন, এটা নিয়ে আমরা ইতোমধ্যে কয়েকটা অনুষ্ঠান করেছি, এটা যেমন সত্যি। কিন্তু আরেকটি সত্যি হলো যে 1 এপ্রিলে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম এই টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে। সেখানে আমরা বলেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন এরকম একটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করতে যাচ্ছেন। সেটারই ফলশ্রুতিতে এই জুন মাসের 18 তারিখে প্রেসিডেন্ট বাইডেন এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে যারা হাজার হাজার বা লক্ষ লক্ষ যে অবৈধ অভিবাসী আছেন, কতিপয় শর্তের ভিত্তিতে তাদেরকে গ্রিন কার্ড এবং নাগরিকত্ব দেওয়া হবে। তারপরেও এই বিষয়টি নিয়ে কেন আমরা আলোচনা করছি? কারণ অনেকের কাছে এই বিষয়টি পরিষ্কার নয়। কোনো ক্ষেত্রে অনেকেরই অনেক প্রশ্ন এক্ষেত্রে দেখা দিয়েছে। সেই প্রশ্নগুলো আজকে আমরা মোটামুটিভাবে পরিষ্কার করার চেষ্টা করব আজকে আমাদের উপস্থিত সম্মানিত অতিথির আলোচনার মধ্যে দিয়ে। সুতরাং এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব যে 5,50,000 যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস রয়েছেন, তারা পাচ্ছেন আমেরিকার গ্রিন কার্ড এবং নাগরিকত্ব প্রেসিডেন্ট বাইডেনের যে ঘোষণা সে মোতাবেক। এবং আমরা বলবো যে জুনের 4 তারিখে প্রেসিডেন্ট বাইডেন যে আরেকটি ঘোষণা দিয়েছিলেন, যেটি ঠিক এটির বিপরীত, যারা অবৈধভাবে এই আমেরিকার সীমান্তে এসেছেন, ওই সীমান্ত পেরিয়ে, তাদের বিষয়ে যে তাদের নাগরিকত্ব পাওয়া বা তাদের অ্যাসাইলাম পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে, এই যে দ্বৈত বা বিপরীতমুখী যে বিষয়টি, এটি নিয়েও আমরা কিছুটা কথা বলবো। এবং আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি প্রায়শই আমরা এই প্রশ্নটি শুনে থাকি, সিএসপি অর্থাৎ চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট। সেক্ষেত্রে দেখা যায় যে ভাই বোনের আবেদনের পরেও তাদের ছেলেমেয়েরা, এমনকি ভাই বোনের ছেলেমেয়েরাও ভিসা পাচ্ছে না। এই বিষয়টি কেন পাচ্ছে না, সেই বিষয়টি আজকে আমরা পরিষ্কার করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি অ্যাট ল মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমি কিন্তু ইন্ট্রোতে বলে ফেলেছি যে প্রেসিডেন্ট বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডারের বলে 5.5 লক্ষ অবৈধ অভিবাসী বা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের যে তাদের স্বামী সন্তান বা তাদেরকে নিয়ে যে গ্রিন কার্ড দেবেন বা নাগরিকত্ব দেবেন, সেই বিষয়টি এটা যেমন সত্যি এই ঘোষণাটি, তেমনি কিছু কিছু কনফিউশন রয়েছে, নানান রকম প্রশ্ন আমরা পাচ্ছি। এবং আমার কাছে মনে হয় আপনার কাছে আরও বেশি এই প্রশ্ন এসেছে। সেই বিষয়টি নিয়ে আপনি একটু বিস্তারিত আলোচনা করবেন এবং এক্ষেত্রে কি কি শর্তগুলো রয়েছে এই গ্রিন কার্ড পাওয়া বা নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে। কারণ আপনাকে একটি তথ্য আমি দিয়ে থাকি, যদিও এখানে বলা হচ্ছে যে 5.5 লক্ষ, মানে 500,000 আমাদের লোক, কিন্তু ইতোমধ্যে যেটি আমার কাছে একটু খবর আছে যে ইতোমধ্যে 11 লক্ষ আমেরিকান অবৈধ যারা অভিবাসী আছে, তারা কিন্তু আমেরিকান সিটিজেনদেরকে সাথে বিবাহ বন্ধনে ইতোমধ্যেই তারা যারা আবদ্ধ হয়েছেন। সুতরাং এবং তাদের অনেকের ডিপোর্টেশন অর্ডারও হয়েছে। সুতরাং এই বিষয় নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে, আরও হয়তো আলোচনার মধ্য দিয়ে এই প্রশ্নগুলো আসবো। তো এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যাদের মনে নানান প্রশ্ন উঠেছে, অ্যাটর্নি মাহফুজুর রহমান?
ধন্যবাদ আজকে একটি খুব চমৎকার বিষয় নিয়ে আসার জন্য দর্শকের মাঝে। এটা আসলে বলবো যে হোয়াইট হাউস থেকে এই 4 বছর আমি বলবো প্রথম একটা ভালো সংবাদ আসছে আমাদের ইমিগ্রেন্টদের কমিউনিটির জন্য। আমরা দেখেছি যে বাইডেন প্রশাসন ক্ষমতা আসার পর থেকে বিভিন্ন রকম প্যাকেজ, বিভিন্ন রকম ল কিন্তু আপনার হাউসের 2 চেম্বারে কিন্তু ঘোরাঘুরি করেছে। আমরা টিভিতেও অনেক আলাপ করেছি, কিন্তু কখনো কোনো ল এবং পলিসি কিন্তু এটা মানে আপনার পরিপক্ক হওয়ার আমরা সুযোগ হয়েছে বলে দেখিনি। কিন্তু এই প্রথম, যদিও এটাকে ল বলা যায় না, দিস ইজ দ্য পলিসি, যে ল এর মধ্যে প্রেসিডেন্টের যে অথরিটি আছে আইনের মাধ্যমে তিনি সেই পলিসিটাকে একটু জাস্ট ডিফারেন্ট ওয়েতে সেটা প্রকাশ করেছে, যাতে কিছু সংখ্যক আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট সেটা বেনিফিট পায়। তো সেটি যেটা জুন 18 যে প্রেসিডেন্ট বাইডেনের যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে, সেটি হচ্ছে যে ক্রাইটেরিয়া হচ্ছে যে যারা আমেরিকাতে যে বিগত 10 বছর ধরে বসবাস করছে, আবার টিল জুন 17, 2024 তারা এটার জন্য এলিজিবল হবে। তার আগে কি যারা আছে তারা নয়? মানে 2000 আপনি বলছেন 2017-র 17ই জুন, যেটা 2014-এর 17ই জুন থেকে 2017-র 24 না, এই 2024-এর 17 জুন পর্যন্ত এটা হচ্ছে কাট অফ লাইন। আচ্ছা, এর পিছনে যারা যারা 10 বছর ধরে আমেরিকাতে বসবাস করছে, আচ্ছা, এটার জুন 17 2024-এর পরে কাউন্ট করা যাবে না। আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে 2000 আপনার এটা আপনার 10 বছর যদি হিসাব করে আপনার 24-14 ইয়েতে 14 থেকে আসবে আর কি, কম মানে ডেডলাইন এখানে 14 জুনের 17 থেকে তার আগে যেখান থেকে আসে থাকলো জুন 17, এই 10 বছর। আচ্ছা, সো এইটা একটা ক্রাইটেরিয়া। তো যার ফলে হয় কি, এটা যদি বিস্তারিতভাবে মানুষ যদি না বুঝে লটা, কিন্তু অনেকের মাঝে কিন্তু একটা কনফিউশন তৈরি হচ্ছে। প্রায় সময় আমরা কল পাই যে আমি তো 10 বছর ধরে আমেরিকায় বসবাস করছি, আমি এটাতে এলিজিবল হব কিনা। না, এটা আরো কন্ডিশন আছে, সেটি হচ্ছে যে ইউএস সিটিজেনকে ম্যারি করতে হবে, বিয়ে করতে হবে। তো ম্যারিটাও কিন্তু জুন 17, 2024-এর আগে সম্পূর্ণ হতে হবে। এখন ম্যারি করলে মানে ঘোষণার আগের দিন পর্যন্ত, রাইট, এটা যারা বিয়ে করেছে ইউএস সিটিজেন তারা এটার জন্য এলিজিবল হবে। তারপর পরবর্তী শর্ত হচ্ছে যারা কিনা প্যারোল অথবা ভিসা নিয়ে আমেরিকায় আসেনি কখনো আমেরিকায়, যারা কিনা অবৈধভাবে আসছে, আনডকুমেন্টেড হয়ে, মানে আপনার বর্ডার ক্রস করে আসছে, যাদের কোনো পেপার নাই, তারা এটার জন্য এলিজিবল হবে। এটা কিন্তু একটা বিগ কনফিউশন এখানে। আপনি যেটা বললেন যে 5.5 লক্ষ সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে, কিন্তু আপনার হিসাবে যেটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 10 লক্ষের উপরে লোক, মিলিয়নের উপরে লোক এটা আপনার এখানে বিয়ে করে এখানে আমেরিকা অবস্থান করছে অবৈধভাবে। তো সেটাই ক্লাসিফিকেশন হয়ে গিয়েছে। সম্ভবত বেশিরভাগ যারা ওই 10 লক্ষের মধ্যে একটা মেজরিটি পোর্শন তারা ভিসা নিয়ে আমেরিকা আসছে, কোনো না কোনোভাবে প্যারোল ভিসা নিয়ে, তারা কিনা এটার মধ্যে এলিজিবিলিটি হবে না। এবং পরবর্তী কন্ডিশন হচ্ছে যে তারা কোনো প্রকার যে সিরিয়াস ক্রাইমের সাথে যুক্ত নয়, যেটার কারণে ইমিগ্রেন্ট হতে তাদেরকে বাধা দিবে। সেটা বিস্তারিত এখনো আসেনি, কী ধরনের ক্রাইমের সাথে যুক্ত হলে তারা এটা ডিসকোয়ালিফাই হবে। থার্ড, সর্বশেষ যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে তারা যে ডিসক্রিপশনটা অ্যাপ্লাই করবে, এতে করে যদি দেখা যায় যে সে ন্যাশনাল সিকিউরিটির জন্য প্রবলেম, তার হচ্ছেও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে সেটা। আচ্ছা, তো তার মানে মোটামুটি বড় মোটা দাগে যদি আমরা বলি 4টা শর্ত এখন পর্যন্ত আমরা দেখছি, কিন্তু সেই শর্তগুলো বিস্তারিতভাবে আলোচনা মানে এখনো আমাদের সামনে আসেনি, যে পলিসির ডিটেইলস এখনো সামনে আসেনি। এই অর্ডারের মধ্যে কিন্তু আরেকটি জিনিস যুক্ত করতে চাই, এখানে কিন্তু আরো একটা সেটা নিয়ে খুব একটা আলোচনা হচ্ছে না, সে অর্ডারের সাথে আরো একটা পলিসি যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ড্যাকা রেসিপিয়েন্টের জন্য এবং যারা আনডকুমেন্টেড স্টুডেন্ট আছে আমেরিকাতেই, যারা কিনা গ্র্যাজুয়েশন শেষ করেছে কলেজের, তাদের জন্য একটা কিন্তু ভালো সুখবর আছে। তারা কিন্তু যে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির যে H-1B ভিসা প্লাস ও ভিসা, এইসব ভিসার জন্য তারা কম্পিটিশন করতে পারবে। তো এটা আমি বলবো যে এটা অনেক বড়। মানে প্রশ্নটা যদি এরকম হয় যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ড্যাকা রিসিপিয়েন্টস এবং আনডকুমেন্টেড কলেজ স্টুডেন্ট যারা, তাই তো, যাদের বাধা ছিল, সে বাধা গ্র্যাজুয়েশন পেয়েছে কিন্তু জব পাচ্ছে না, ওয়ার্ক পারমিট নাই, এর জন্য তাদের জন্য একটা বিশাল কিভাবে কাজ করে আসছে
এবং তাদেরকে সেটা যে H1B প্রোগ্রাম এবং O1 প্রোগ্রাম, এইসব প্রোগ্রামে তারা কিন্তু এখন এলিজিবিলিটি পাবে ওইসবের জন্য, এই ঘোষণার বলে। রাইট। তাহলে এটাও তো একটা বড় ধরনের সুসংবাদ। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আরো 5 লক্ষ আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য এটা একটা বড় ধরনের একটা এই যে সংকটটা আপনি যেটা বললেন, যেটা হাই স্কিলদের ব্যাপারে, সেটা কি এই 5.5 লক্ষের বাইরে, এটা এই হিসাবের বাইরে? রাইট। তাহলে ওখানে সেটা 5 লাখ হোক, 2 লাখ হোক, 5 লাখ, 10 লাখ হোক, সেটা হতেই পারে। স্টুডেন্টরা যারা গ্র্যাজুয়েট হয়ে বসে আছে, জব পাচ্ছে না এর কারণে, তো তাদের জন্য কিন্তু এটা বড় ধরনের সুখবর বলা যেতে পারে। তাহলে এই যে আপনি একটু আগে একটা প্যারোল শব্দটি ব্যবহার করলেন, এটা আসলে কি? এই প্যারোল প্লেস যেটা, এইটা কি? না, সেটাই বলছি, যেটা এখানে যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে জিনিসটা করতে হবে, যেটা ওদের জন্য যে সুযোগটা দিয়েছে, সেটা হচ্ছে প্যারোল ইন প্লেস। এটা একটা অ্যাপ্লিকেশন তারা আছে অলরেডি আমাদের ইমিগ্রেশন সিস্টেমে এক্সিস্ট করছে, সেটার জন্য তারা এলিজিবল হবে। তো সেটা মানে হচ্ছে যে আপনার ইমিগ্রেশনের যে নির্দিষ্ট ফর্ম আছে, ওইটা ফিল আপ করে ইমিগ্রেশনে পাঠাতে হবে। যদি তারা দেখে যে তারা ওই যে শর্তগুলো তারা পূরণ করেছে, তখন তারা তাদেরকে প্যারোল ইন প্লেস দিবে। তারা যে মানে তাদেরকে আমেরিকার ভিতরে আছে, কিন্তু তাদেরকে প্যারোল হিসেবে কাউন্ট করবে। সেই প্রভিশনটা বেসিক্যালি ছিল, হচ্ছে এখনো আছে। এটা হচ্ছে মিলিটারি যারা সার্ভিসম্যান আছে, তাদের ফ্যামিলি মেম্বাররা যারা আনডকুমেন্টেড আছে, তাদেরকে ইমিগ্রেন্ট করার জন্য কিন্তু এই প্লেসটা আপনার চালু করেছিল। সেটাকে এখন এক্সটেন্ড করে জেনারেল যারা নন ইমিগ্রেন্ট এই আপনার কমিউনিটি রয়ে গেছে, তাদের জন্য সেটা সম্প্রসারিত করেছে। তার মানে এইটাকে যে মানে প্যারোল প্লেসকে আরো সুবিন্যস্ত করার জন্য, যেটা যে আনলক করতে, মানে তাহলে কিভাবে এটা ভূমিকা রাখতে পারবে? না, সেটাই এখন যেটা, কারণ এখানে যারা আমেরিকায় আনডকুমেন্টেড আছে, তাদের মধ্যে অনেক মানে ডিফারেন্স রয়েছে। যেমন এক ধরনের আনডকুমেন্টেড রয়েছে যারা কিনা বর্ডার ক্রস করে আসছে, দে ডোন্ট হ্যাভ এনি অ্যাডমিশন, নাথিং, ইভেন তারা অ্যাসাইলাম করেছে, কিন্তু তাদের বড় বাধা হচ্ছে তারা যদি ইউএস সিটিজেন বিয়ে করে, তারা আমেরিকা থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, কারণ অ্যাটর্নি জেনারেলের যে ল অনুযায়ী ডিসক্রিশন অ্যাপ্লাই করার কোনো সুযোগ নাই। তাদেরকেই টার্গেট করে এই পলিসিটাকে অ্যাডপ্ট করা হয়েছে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আসলে এই প্যারোল নিয়ে আরও আমার কিছু কোশ্চেন আছে, যে প্রেসিডেন্টের এই নতুন প্রোগ্রামের আওতায় কারা এই প্যারোলের যোগ্য, এটাও আপনার সাথে একটু প্রশ্ন থাকবে, এবং এই বিষয়টি নিয়ে আরও কিছু প্রশ্ন আমার থাকবে, যে প্রশ্নগুলো শুধু আমার নয়, এটা আমাদের অনেক দর্শকের বা আমাদের কমিউনিটির অনেকেরই সেই প্রশ্নগুলো থাকবে। তবে এটি আমরা একটি বিরতি নিতে চাই, বিরতির পরে সেই বিষয়গুলো কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলছি, যে 5.5 লক্ষ যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা রয়ে গেছেন, তারা কিভাবে এই গ্রিন কার্ডটা বা সিটিজেনশিপ পাবেন, এই বিস্তারিত কথাগুলো আমরা বলবো। তবে একটি বিরতির পরে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে যে প্রশ্নটি বিরতির আগে আমি রেখেছিলাম সেটি আমি পরে নিব, তবে একটি বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের ফেসবুকে এসছে আলমগীর জনি, এবং ওনার প্রশ্নের প্রেক্ষিতে আপনার কাছে আমি একটি প্রশ্ন করব। আলমগীর জনি লিখছেন, বর্ডার ক্রস করে আসলে এখানে বিয়ে করলে তাকে আবার পুনরায় সেই দেশে যেতে হয়, লিগ্যাল এন্ট্রি করে আবার আসতে হবে, আইন ছিল, এই অর্ডারে কি আইন ভঙ্গ হলো না? এটা তার কথা। তাহলে সেক্ষেত্রে প্রেক্ষিতে আপনার কাছে যে প্রশ্নটি আমি করতে চাই সেটা হচ্ছে, প্রেসিডেন্ট ওবামার যে প্রভিশন ওয়েভার যেটা ছিল 601A, এটার সাথে এই প্যারোল যে ইমপ্লেস, এটার কি পার্থক্য? এই বিষয়টি যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে আলমগীর জনির এই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, আলমগীর জনি উনি কিন্তু খুব চমৎকারভাবে প্রশ্ন করেছেন, জিনিসটা ধরতে পেরেছে, যে এক্সিস্টিং যে সুবিধাটা রয়েছে যারা আনডকুমেন্টেড, দ্যাট মিনস যারা নন অ্যাডমিটেড। এখানে আনডকুমেন্টেড কিন্তু ক্লাসিফিকেশন করতে হবে, যারা কিনা ভিসা নিয়ে আসছে অথবা প্যারোল নিয়ে অলরেডি আমেরিকা ঢুকেছে,
আনলফুল মানে তাদের স্ট্যাটাস চলে হয়েছে, যারা কিনা দেশে ফেরত যায়নি, তারা একরকম আনলফুল ইমিগ্রেন্ট। যারা কিনা বর্ডার ক্রস করে ঢুকে গিয়েছে, অ্যাসালাম করেছে অথবা কিছু করেনি, আমেরিকায় ঢুকে বসে আছে, তারা হচ্ছে একটা ওই ক্যাটাগরির লোকজন যাদের কিনা অ্যাডমিশন নাই। এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে হবে জিনিসটা, তাহলে বুঝতে পারবে যে কারা এটাতে এলিজিবল। তো ওদের কথায়, ওদের জন্য চিন্তা করেই কিন্তু যে 2012 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা কিন্তু একটি পলিসি তৈরি করেছিল, সেটি হচ্ছে প্রভিশনাল ওয়েইভার আমাদের আইনের ভাষায় বলা হয়, এবং আপনি যেটা বললেন 601A ওয়েইভার, ওটার মিনিং হচ্ছে কেউ যদি, ওটা কিন্তু আবার হোয়াইট ছিল, নট অনলি ইউএস সিটিজেন, গ্রিন কার্ড বিয়ে করলে হবে, অথবা যারা এখানে ইমিগ্রেন্ট হয়ে আছে, প্যারেন্টসরা তার চাইল্ডের জন্য আবেদন করেছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই ধরনের ইমিগ্রেন্ট যারা এখানে এলিজিবল না আমেরিকা থেকে ভিসা নেওয়ার, তারা হচ্ছে প্রভিশনাল ওয়েইভার 601A ওয়েইভার, তারা যদি তাদের কোয়ালিফাইং রিলেটিভস যে স্পাউস এবং প্যারেন্টসের যে হার্ডশিপ দেখাতে পারতো, তাহলে কিন্তু তারা তাদের নিজের হোম কান্ট্রিতে গিয়ে আবার ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আমেরিকা আসতে পারতো। আচ্ছা, তো সেইটা কিন্তু অলরেডি এক্সিস্টেন্ট আছে। এবং এই যে বর্তমানে যে আপনার বাইডেন প্রশাসন যেই পলিসিটা চালু করলো, যেটা প্যারোল ইন প্লেস, এটা কিন্তু দেখা যাবে যে মেজরিটি যারা অ্যাপ্লিকেন্ট যারা ওটার মধ্যে অলরেডি আছে, ওরা কিন্তু অলরেডি এটাতে এলিজিবিলিটি পাবে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে হাফ অফ যারা ওটার আপনার এই আমার যেটা ধারণা যে আপনার 5 লক্ষর মধ্যে কিন্তু 2-3 লক্ষই কিন্তু ওরা কিন্তু ওই প্রোগ্রামের অন্তর্ভুক্ত ছিল অথবা আছে এবং ওয়েট করছে যে তারা হোম কান্ট্রিতে গিয়ে ভিসা নিয়ে আসবে। তারা কিন্তু তাদেরকে ব্যাক করে যেতে হবে না, এখন আর যেতে হবে তারা না, কিন্তু সরাসরি এখান থেকে ভিসা নিতে পারবে। আজকে আমার অফিসেও কিন্তু একজন সিমিলার টাইপের অ্যাপ্লিকেন্ট আসে হাজির হয়েছে। আমাদের না, ইউ হ্যাভ এ ভেরি গুড নিউজ, এটা 2-1 সপ্তাহের মধ্যে কিন্তু পলিসি যখন এটা চলে আসবে, ডিসক্লোজ করবে, ফর্ম টর্ম চলে আসবে, ইউ ক্যান অ্যাপ্লাই প্যারোল ইন প্লেস এবং দেশে ফেরত যেতে হবে না, এখান থেকে গ্রিন কার্ড তুলতে পারবে। অনেক ধন্যবাদ আলমগীর জনি। নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, এবং আশা করি যে আপনার এই প্রশ্নের প্রেক্ষিতে যে প্রশ্নটি আমিও করেছিলাম তাতেই আপনার প্রশ্নের উত্তরও রয়ে গেছে। এবং আপনি যেটা বলেছিলেন যে দেশে পুনরায় ফেরত যে লিগ্যাল এন্ট্রি করতে হবে, সেটির আর প্রয়োজন পড়ছে না। সুতরাং আশা করি যেটা বলেছেন যে ওই লটা কি বাতিল হয়েছে কিনা, দুটোই কিন্তু এক্সিস্ট আছে, কিন্তু সুবিধাটা তো দিয়েছে যে এখন আর যেটা আরো বেশি সুবিধা, আরো বেশি সুবিধা দিচ্ছে। তো অনেক ধন্যবাদ আলমগীর জনি আপনার প্রশ্নের জন্য। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটি যেটা আমার করতে ইচ্ছে করছে, যে প্রেসিডেন্ট বাইডেনের যেই নতুন প্রোগ্রামের আওতায় এই কারা প্যারোলের জন্য যোগ্য হবেন, এটা যেটা আমরা আলোচনা শুরুতে বলছিলাম যে ফার্স্ট অফ অল যারা আমেরিকাতে 10 বছর ধরে বসবাস করছে টিল জুন 17, 2024, মানে 14 সালের জুন থেকে আপনার 24 সালের জুন পর্যন্ত যারা এখানে আমেরিকা 10 বছর ধরে তাদের লিগ্যাল আপনার এখানে লিগ্যালি ফিজিক্যালি বসবাস করছে, 4টা শর্ত যারা পূরণ করতে পারবে। বাকি যে এটা যে তারা আপনার অ্যাডমিটেড অথবা প্যারোল হয়ে দেশে আসা চলবে না, তারা হচ্ছে যে আপনার কোনো কাগজপত্র ছাড়া বর্ডার ক্রস করে দেশে আসছে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তাহলে সরাসরি কি তারা গ্রিন কার্ড পাবে না সিটিজেনশিপ পাবে? না, এখানে কিন্তু হ্যাঁ কিছু লুপহোল আছে। ফার্স্ট অফ অল তাদেরকে প্যারোল ইন প্লেস যেটা আছে সেটা আবেদন করতে হবে, সেটা অ্যাপ্রুভাল পেতে হবে। পাওয়ার পরে তারা ওয়ার্ক পারমিটও পাবে ওটার বেসিসে। তখন তারা ওই আপনার অ্যাজ এ ইউএস সিটিজেন স্পাউস হিসাবে তারা অ্যাডজাস্টমেন্ট প্যাকেজ সাবমিট করতে পারবে ওই প্যারোল ইন প্লেসের অ্যাপ্রুভালের বেসিসে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক প্রায় লক্ষ লক্ষ যে অবৈধ অভিবাসী যারা আমরা বলে থাকি, তো এই আমেরিকান সিটিজেনকে বিয়ে করেছে, দীর্ঘদিন ধরে বিয়ে করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের যে কোনো কারণেই হোক ডিপোর্টেশন হয়ে গেছে। এখন কারো কারো হয়তো কিছুটা হয়তো আইনি ব্যত্যয় হয়েছে, হয়তো 2-একটা মিথ্যে কথা হয়তো বলেছে, যে কারণে তাদের ডিপোর্টেশন অর্ডার হয়েছে। তাদের ক্ষেত্রে এই ঘোষণাটি বা এই অর্ডারটি কি কতটুকু কাজে আসবে, বা তারা কি এটার মধ্যে আওতায় পড়বে কিনা? হ্যাঁ, এটা একটা চমৎকার ইস্যু এই প্রোগ্রামের মধ্যে। হ্যাঁ, যেটা বলছে যে প্রোগ্রামে যেটা যারা কিনা অলরেডি রিমুভাল প্রসিডিংসে আছে, ডিপোর্টেশন প্রসিডিংসে আছে অথবা ডিপোর্টেড হয়ে গেছে, তারাও কিন্তু এটার মধ্যে এলিজিবল হবে। যারা কিনা অলরেডি তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ছিল, ফাইনালি তারা বিভিন্ন আপনার কোর্ট এবং আপিল প্রক্রিয়ায় হেরে গিয়েছে, তাদের ডিপোর্টেশন হয়ে গিয়েছে, এরকম প্রচুর অ্যাপ্লিকেন্ট আছে যারা কিনা ইউএস সিটিজেন বিয়ে করে এখানে অবস্থান করছে এবং পাশাপাশি অথবা প্রভিশনাল ওয়েভারের থ্রুতে ভিসার জন্য ওয়েট করছে, তারাও পারবে। তো এটার প্রক্রিয়াটা হবে এরকম যে
ফার্স্ট অফ অল তাদেরকে প্যারোল ইন প্লেসের জন্য আবেদন করতে হবে। যখন প্যারোল ইন প্লেস অ্যাপ্রুভ হবে, যে দেখতে হবে যে তার I-130 যেটা ইউএস সিটিজেনের স্পাউসের জন্য ফার্স্ট যেটা পিটিশন, সেটা করেছে কিনা অথবা করলে অ্যাপ্রুভাল আছে কিনা। যদি দেখা যায় যে ওটা অলরেডি করেছে এবং অ্যাপ্রুভাল আছে, তখন কিন্তু কোর্ট থেকে কিন্তু ইচ্ছা করলে সে তার যে কেসটা আছে সেটাকে ডিসমিসাল করে তখন ওই প্যারোল ইন প্লেসের বেসিসে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লিকেশন আবেদন করতে পারবে। আর যেটা বলেছেন যে যদি ওরকম কোনো তার প্রবলেমেটিক সিচুয়েশন থাকে যে মিসরিপ্রেজেন্টেশন, সেটার জন্য কিন্তু ব্যবস্থা আছে যেটা আপনার ওয়েবার বলে 601 ওয়েবার, যেটা কিনা যারা অনিচ্ছাকৃত মিসপ্রেজেন্টেশন কোনো করে থাকে ফ্যাক্ট অথবা ইয়ের জন্য তার এই ইমিগ্রেশন বেনিফিট পাওয়ার জন্য, তারা কিন্তু ওয়েবারের জন্য এলিজিবল হয়ে থাকে। অনেক ধন্যবাদ। এই ক্ষেত্রে আমার একটি প্রশ্ন জানতে ইচ্ছে করে, যেটি আমরা যে 1 এপ্রিল যে প্রোগ্রামটা করেছিলাম, যে আমরা যেটাই বলেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন এই ধরনের একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করতে যাচ্ছে, সেখানে যতটুকু আমরা জেনেছিলাম, যেহেতু তখনও তো এই বিষয়টি ক্লিয়ার হয়নি, আমাদের খবরের ভিত্তিতে আমরা যেটা পেয়েছিলাম সেটা আমরা TVN24 টেলিভিশনে প্রথম এই নিউজটি আমরা প্রচার করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে 10 বছর থাকলেই গ্রিন কার্ড পাবে বা সিটিজেনশিপ পাবে, কথাটা বলেছিলাম। কিন্তু পাশাপাশি একটি জিনিস বলেছিলাম যে বছরে 4,000 মানুষকে গ্রিন কার্ড দেওয়া হবে, এভাবে গ্র্যাজুয়ালি দেওয়া হবে। এই অর্ডারে কি সেই ধরনের কোনো কিছু আছে নাকি যে 5 লক্ষ বা 5.5 লক্ষ দেওয়া হবে এক নাগাড়ে শুরু করবে যতদিনে শেষ হয়? এই ধরনের কোনো কিছু কি পরিষ্কার করা আছে না? হ্যাঁ, না, যেটা এপ্রিল এবং এর আগেও কিন্তু অনেক ল যেটা টেবিলে ছিল সিমিলার টাইপের অনেক সময় ক্রাইটেরিয়া ছিল। দেখা যায় যে $5,000 ফাইন দিতে হবে অথবা 5 বছর থাকতে হবে, 7 বছর থাকতে হবে। না, এই যে পলিসি যেটা স্বাক্ষর করেছে এটার মধ্যে কিন্তু সেরকম কোনো কোটা নেই যে বছরে এতটুকু ভিসা দিবে। কারণ হচ্ছে যখনই তারা ওই ব্যারিয়ারটা আপনার রিমুভ করে দিচ্ছে তখন কিন্তু আর কোনো কোটার প্রশ্ন আসে না। কারণ তখন হচ্ছে ইউএস সিটিজেনের স্পাউস ইমিডিয়েট রিলেটিভস হয়ে গিয়েছে, তখন কিন্তু সে যত ইচ্ছা তত তারা ভিসা নিতে পারবে সেক্ষেত্রে। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে একটি আইনি বিষয়ে আমি একটু প্রশ্ন করতে চাই, কারণ অনেকেই আশঙ্কা করে থাকেন এবং আমরা যারা ওই যে একটা বাংলায় কথা আছে যে সিঁদুরে মেঘ দেখে ডরানোর মতো, তাই না? তো বা ওই যে আমরা যেটা বলি যে চুন খেয়ে গাল তেতেছে দই দেখেও ভয় পাওয়ার মতো। তো এই যে প্রেসিডেন্ট বাইডেন যেটি এক্সিকিউটিভ অর্ডার দিলেন, যেটা প্রেক্ষিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা একটা স্বপ্ন দেখছি, একটা আশার আলো দেখছি যে এত কষ্ট করেছি, কষ্টের পরে আমি হয়তো নাগরিক হতে যাচ্ছি বা গ্রিন কার্ড পেতে যাচ্ছি, বৈধ হতে যাচ্ছি, এতদিন যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বলা হতো সেখান থেকে আমি মুক্তি পাচ্ছি। তো এক্ষেত্রে যেটা আমরা জানি যে এই অর্ডারটি কি কোনো আইনের চ্যালেঞ্জের সম্মুখীন হবে কিনা? কারণ আমরা দেখেছি যে যারা আমরা আমাদের ডেমোক্রেটিক দলকে সাধারণত ইমিগ্রেন্ট বান্ধব মনে করি এবং রিপাবলিকানদেরকে উল্টোটা মনে করি, তো দেখা যায় যে হয়তো এই রিপাবলিকান শাসিত বা অধ্যুষিত যে সমস্ত স্টেটগুলো আছে তারা কি কোনো এটা যদি চ্যালেঞ্জ করে বসে আদালতে, তাহলে এর ভবিষ্যৎটা কি আদৌ কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা বা এটা চালু থাকবে কিনা, এই বিষয়ে আপনি একজন আইন বিশেষজ্ঞ হিসেবে একটু মতামত চাই যাতে আমাদের এই ভয়টা দূর হয়। না, এটা আমরা বরাবরই দেখেছি যে বিশেষ করে যখন কোনো পলিসি ল তো আর প্রেসিডেন্ট মেক করতে পারে না, তারা পলিসি মেক করে প্রেসিডেন্ট। এরকম এক্সিকিউটিভ অর্ডার বিশেষ করে ইমিগ্রেশন লয়ের ক্ষেত্রে যখন আসে, এটা আপনার যে প্রশাসনের ক্ষেত্রেই হোক, দেখেছি আমরা প্রায় সময় যেগুলো বিতর্কিত আপনার পলিসি থাকে সেগুলো কিন্তু সবসময় কিন্তু ফেডারেল কোর্টে কিন্তু ঘোরাঘুরি করে। অলরেডি আপনার ডেকা যেটা ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার, সেটি কিন্তু অলরেডি স্টিল আপনার ফেডারেল কোর্টে আছে। আপনার কাপল অফ টাইমস কিন্তু বিভিন্ন কোর্টে সেটা গিয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। বিভিন্নভাবে তারা কিন্তু যেটাকে রেস্ট্রিকশন করার চেষ্টা করেছে। এখনও কিন্তু রেস্ট্রিকশন আছে। ডেকার কিন্তু যেটা কোর্টের বর্তমান অর্ডার অনুযায়ী কিন্তু এখন নতুন অ্যাপ্লিকেশন কিন্তু নেওয়ার কোনো বিধান নাই। এক্সিস্টিং যে ডেকা আছে সেটাই কিন্তু বর্তমানে চালু আছে। সো একইভাবে যেটা আমাদের বর্তমান বাইডেন প্রশাসন যে পলিসি চালু করেছে সেটার জন্য কিন্তু অলরেডি মামলা করবে, অলরেডি ঘোষণা দিয়েছে যে আপনার সাবেক প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্পের যেই ইমিগ্রেশন যে অ্যাডভাইজার ছিল মিলার, সম্ভবত স্টিভেন মিলার,
উনি কিন্তু অলরেডি ওনার যে একটা অর্গানাইজেশন আছে ওটার মাধ্যমে কিন্তু অলরেডি টেক্সাস আপনার ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু মামলার প্রস্তুতি নিয়েছে। তো ওটার ভবিষ্যতে কি আসে রেজাল্ট সেটা দেখার বিষয়। তো সেক্ষেত্রে কি এই অর্ডারটি স্থবিরতার দিকে এগিয়ে যাবে না এটা চলমান থাকবে? এখন ডিপেন্ড করে এটা আপনার আদালতের নির্দেশের উপরে। আপনার যেসব রুল আছে এক্সিকিউটিভ অর্ডার জারি করার সেসব জিনিসের পালন করেছে কিনা, সঠিক মানে টাইম বিভিন্ন রকম আপনার ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেমন একটা আমার জিনিস মনে পড়ে, যেমন ডেকার যেটা একবার স্থগিত করেছিল, মানে বলেছিল যে না ল তার হাত দেয়নি, যে টাইমটা যে প্রপার নোটিফিকেশন করা হয়নি, সেরকম যদিও অনেক রকম সূক্ষ্ম অনেক বিষয় আছে, সেরকম যদি কোনো ডিফেক্ট থাকে হয়তো বা এটার কোনো বাধা আসতে পারে। দেখা যাচ্ছে সেটা সময়ই আমাদের বলে দিবে, সুতরাং ওটার দিকে আমরা যাই না। আমরা আসার যে আলো দেখতে পাচ্ছি সেই আলোটাকেই আমরা দেখি এবং সেভাবেই নিজেদেরকে মানে আমাদের যারা এই সমস্যার মধ্যে আছে আমাদের কাগজপত্র বা যা কিছু তৈরি করা দরকার সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি। আমরা একটু প্রশ্ন করতে চাই সুমন রবিন, তিনি একটি প্রশ্ন রেখেছেন। F1 student graduates then move to asylum which is now pending and will be staying in USA for 10 years. So do I have any way to apply for green card under the new upcoming law? না, সেটাই এই জন্য আমি অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে এই পলিসি যেটা সাইন করেছে এর মাধ্যমে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়েছে। যারা বিভিন্ন রকম সিচুয়েশনে আছে, আমি কি এলিজিবল কিনা, যেটা 10 বছর শুনে কিন্তু যারা 10 বছর এখানে অবস্থান করছে আনডকুমেন্টেড ভাবে, তাহলে আমি এটা এলিজিবল কিনা, যে উনি যেটা প্রশ্ন করেছে তো ওনার জন্য যে প্রশ্ন করেছে এটা উত্তর হবে যে উনি ওনার জন্য এলিজিবিলিটি এটা নেই। কারণ হচ্ছে যে প্রথমে বলেছি যারা কিনা উইদাউট এডমিশন অর প্যারোল, যারা কিনা আমেরিকায় কোনো প্রকার চেকিং ছাড়া আমেরিকায় ঢুকে বসে আছে, তারাই হচ্ছে এটার জন্য এলিজিবল হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. তো সুমন রবিন, আপনি আশা করি উত্তরটি পেয়েছেন, যদিও এটি আপনার জন্য খুব সুখকর নয়, তারপরেও যেহেতু আপনি প্রশ্নটি করেছেন এবং আজকের আলোচনার সঙ্গে খুবই সম্পৃক্ত, তাই আপনার প্রশ্ন যেটা বলা হয়েছে যে পলিসি মেক করার সময় যে যারা কিনা অলরেডি অ্যাডমিশন নিয়ে আসছে দেশে, প্যারোল নিয়ে আসছে, মিস্টার সুমনের কথায় ধরি, উনি এখানে স্টুডেন্ট ভিসায় আসছে, তারপরে অ্যাসাইলাম করেছে, ওনার যদি এখানে ইউএস সিটিজেন ম্যারি করে ওনার জন্য কিন্তু এই ল দরকার নাই, উনি কিন্তু বাই লতে সরাসরি অ্যাডজাস্টমেন্টের জন্য এলিজিবল। রাইট, সেটি। অনেক ধন্যবাদ সুমন রবিন, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমাদের আরও অনেকেই ফেসবুকে প্রশ্ন রেখেছেন, সময় থাকলে নিশ্চয়ই জবাব দেবো, তবে কয়েকজন দর্শক টেলিফোনে আছে, তাদের একটু ফোনটি নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। আসসালাম। আমার অ্যাটর্নি সাহেবের কাছে দুটি প্রশ্ন। থ্যাংক ইউ, আপনারা এই যে প্রোগ্রামটা করতেছেন আমাদেরকে জানাচ্ছেন এই নতুন আইনের দিকগুলা। এটা নাম্বার 1 কোয়েশ্চেন, এই যে বিলটা বাইডেন সাহেব নিয়ে আসছেন এটা কবে নাগাদ পাস হবে? বিল নয়, অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার। এক্সিকিউটিভ অর্ডার, এটাই বলছিলাম। আর সেকেন্ড হলো কি, আমার ওয়ার্ক পারমিট 13 মাস হয়ে গেছে রিনিউ করা, রিসিভ লেটার, কিন্তু এখনো কোনো খবর নাই। একটু যদি বলেন কতদিন লাগতে পারে। আমি জানি ওরা রিসিভ লেটারের সাথে 18 মাসে ইয়ে করে দেয় ওইটা। আর সেকেন্ড কোয়েশ্চনটা হলো গিয়ে, আমার কাজিনের এই যে ক্যান্সেলেশন রিমুভালের যে কেসটা আছে 10 বছরে, ওর গ্রান্ট হয়ে গেছে 2 সপ্তাহ হলো, কিন্তু ওর লয়ার বলছে নাকি এটা গ্রিন কার্ড আসতে আসতে 3 বছর লাগতে পারে। মানে নতুন যদি যে এক্সিকিউটিভ অর্ডারটা যদি কার্যকর হয়, তাহলে ওই এটা যদি অ্যাপ্লাই করে তাহলে কি ওটা আগেরটা কি বাতিল হয়ে যাবে কিনা, এই কোয়েশ্চনটাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলছে যে কবে থেকে এই লটি কার্যকরী হবে, এটি অলরেডি সাইন করে দিয়েছে, অর্ডারটি অলরেডি এটা কার্যকর অলরেডি হয়ে গেছে 18 তারিখ থেকে করেছে। শুধুমাত্র এখন ডিটেইলস পলিসি আসার জন্য আমরা ওয়েট করছি, 2 সপ্তাহের মধ্যে সবকিছু চলে আসবে।
আর ওনার যেটা ওয়ার্ক পারমিট 13 মাস পেন্ডিং, সেটা উনি অলরেডি জানে যে এটা 1.5 বছর এটার টাইম আছে, লাগে, এটা হয়তো যে কোনো সময় চলে আসতে পারে, কাছাকাছি চলে আসছে সেটা। আর উনি যেটা আরেকটা প্রশ্ন করেছে যে ওনার কাজিনের ক্যান্সেলেশন অফ রিমুভালের জন্য আবেদন করেছে, সেটিও কিন্তু অনেকটা সিমিলার টাইপের বেনিফিট, যারা কিনা এখানে আনডকুমেন্টেড উইদাউট লিগ্যাল এন্ট্রি, এটা ক্যান্সেলেশন রিমুভাল সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যারা দেশে অবস্থান করছে 10 বছর ধরে এবং যারা কিনা কোর্টে এখনো যায়নি 10 বছর ধরে, এবং তারা কিন্তু ইমিগ্রেশন কোর্টে এই রিলিফটা আবেদন করতে পারে অন দ্য বেসিস অফ তাদের যে ক্লোজ রিলেটিভ আছে চাইল্ড এবং স্পাউসের এক্সট্রিম হার্ডশিপ শো করে। তো ওনার কাজিন অলরেডি গ্রান্ট হয়েছে। এখানে আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে কোটার কথা, এখানে কিন্তু কনস্ট্রাকশনের কিন্তু কোটা রয়েছে, প্রতি বছর 4000 তাদের ভিসা ইস্যু করে থাকে কোর্ট থেকে। তো ওরা গ্রান্ট করে এটা হোল্ড করে রাখে, তো এই জন্য একটা এস্টিমেট টাইম দিয়েছে যে 2-3 বছর আগে তোমার গ্রিন কার্ড আসবে না। তো এই ইন দ্য মিন টাইম ওনাকে ওয়েট করতে হবে, উনি ওয়ার্ক পারমিট পাবে এটা, এবং বাট ওনার গ্রিন কার্ড আসতে সময় লাগবে, যে কোটাতে ওনার পৌঁছতে হবে, যেটা 4 বছর করে যেটা ভিসা দিচ্ছে ওটা ওই ক্যাটাগরিতে। আর সেই ক্ষেত্রে উনি যদি এখন প্যারোল ইন প্লেসে এলিজিবিলিটি হয়, ইমিগ্রেশন বেনিফিট যে কোনো ব্রাঞ্চে কিন্তু নিতে কোনো বাধা নেই। উনি যদি মনে করে যে ওটা দেরি হবে, এইটাতে তো কোনো কোটা নেই, উনি কিন্তু যদি ওনার স্পাউস যদি ইউএস সিটিজেন থেকে থাকে, উনি চেষ্টা করে দেখতে পারে এখানে প্যারোল ইন প্লেসে গিয়ে, আবার অথবা উনি এই ক্যাটাগরিতে কিন্তু উনি গ্রিন কার্ডের জন্য পার্সু করতে পারেন। সেক্ষেত্রে আগেরটা কি যেটা উনি প্রশ্ন করেছিলেন যে সেটার কোনো ক্ষতি হবে কিনা, বাতিল হবে কিনা? না, সেটা আপনার মাল্টিপল আপনার রিলিফের জন্য আগাতেই পারে, এতে কোনো বাধা হবে না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সাইফুদ্দিন একটি প্রশ্ন রেখেছেন এবং অনেক অনুরোধ করেছেন। আমি ওনার প্রশ্নটি বেশ বড় এবং ইংরেজিতে লেখা, বাংলা কথাগুলো ইংরেজিতে লেখা পড়তে হয়তো একটু কষ্ট হবে, তারপর আমি পড়ছি যে আমি ইউএস সিটিজেন, আমার বাচ্চা ওয়াইফের ইন্টারভিউ লাস্ট জানুয়ারি 2023-এ গেছে, ওয়াইফের ভিসা ডিনাই করে ওয়েবার করার জন্যে বলছে, তখন আন্ডার এজ ছেলের ভিসা নেবে কি না জিজ্ঞেস করে আমি তখন ছেলের ভিসা নিয়ে নেই, কারণ ছেলের হেলথ প্রবলেম আছে, এখন ছেলের প্রপার ট্রিটমেন্ট দরকার, তাই কন্ডেমেনের অফিস, কি কন্ডেমের বুঝলাম না, অফিসে যাই, তারা বলছে ওয়াইফের ওয়েবার 3-4 বছর লাগবে। আমি ওয়েবার করেছি 1 বছর হয়েছে, বাট বাংলাদেশ থেকে ছেলের ডক্টর থেকে মেডিকেল হিস্ট্রি আনার জন্য সেটা এমবাসি পাঠাবে, তাহলে কি ছেলের ভিসাটা হবে? ছেলের ভিসা তো পেয়ে গিয়েছে অলরেডি, ওয়াইফের ভিসা কথা বলছে, সেটা অলরেডি উনি ওয়েবার করেছে, সম্ভবত কোনো ছিল, কোনো ব্যাকগ্রাউন্ড ছিল ওনার ওয়াইফের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কোনো মিসরিপ্রেজেন্টেশন ছিল হয়তো বা প্রিভিয়াস কোনো ইমিগ্রেশনের ইস্যুতে, তো সেটি ওনাকে চেক করে দেখতে হবে। যেটা হচ্ছে 601 ওয়েবার, সেটা ইউএসসিএস এর ওয়েব পেজও আছে, কত সময় লাগে সেই জিনিসটা কিন্তু ওনাকে ফলো আপ করতে হবে। যদি দেখা যায় যে এটা আউটসাইড অফ নর্মাল প্রসেসিং টাইমের মধ্যে চলে গেছে, ওনাকে ইউএসসিএস এ পার্সু করতে হবে। ইউএসসিএস এ যখনই অ্যাপ্রুভ করবে 601 ওয়েবার, তখনই ওনার ওয়াইফ শুধুমাত্র ভিসা পাবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য সাইফ, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আরমান চৌধুরী একটি প্রশ্ন রেখেছেন যে অ্যাসাইলাম করার পর, ওয়ার্ক পারমিট ও সোশ্যাল পাওয়ার পর বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে কি ভ্রমণ করতে যেতে পারবে কিনা? ওতে বাধা নেই, বাট ওনাকে যেটা প্যারোলের জন্য আবেদন করতে হবে। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই আর কি, রাইট? হ্যাঁ, যদি ওটা গ্রান্ট হয়ে থাকে তাহলে উনি ট্রাভেল করতে পারবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমরা একটু আমাদের যে আরেকটি আলোচনায় যেতে চাই, যেটা আমরা বলছিলাম যে জুনের 4 তারিখে প্রেসিডেন্ট বাইডেন যে আরেকটা ঘোষণা দিয়েছিলেন, যেটাতে যারা সীমান্ত দিয়ে অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছিলেন তারাও কি এবারের এই ঘোষণার প্রেক্ষিতে আবেদন করতে পারবেন কি না? না, সেটা তো আপনার যেটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনকে আপনার থামানোর জন্য যেটা করেছিলেন এই মাসের শুরুতে, যেটা জুনের 4 তারিখ এবং 5 তারিখ থেকে কার্যকর, যে বর্ডারে যদি দেখা যায় যে 2500 অ্যাভারেজ 7 ডেজে যদি প্রবেশ করে, তারা বর্ডার শাটডাউন করে দেবে আর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন নিবে না, পরে আবার 21 দিন অপেক্ষা করতে হবে সেটা। এবং এটার পাশাপাশি এটার সাথে আরেকটা সম্পৃক্ত আরেকটি যেটা এক্সিকিউটিভ অর্ডার ছিল, যেটা গত বছর 2023 সালের মে মাসে, যেটা আরেকটা ছিল, যেটা কিনা
যারা মে মাসের 12 তারিখের পরে আমেরিকায় প্রবেশ করবে তারা কিন্তু অ্যাসাইলামের জন্য এলিজিবল হবে না। এটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু এটা এক্সিকিউটিভ অর্ডার রয়েছে। এটা নিয়ে কিন্তু আপনি যেটা বলছেন যে কোনো পলিসি আসলে কিন্তু এটা মামলা মোকদ্দমা হয়, এটা কিন্তু মামলা চলছে অলরেডি। এটা 9th সার্কিটে এটা অলরেডি গভর্নমেন্টের ফেভারে দিয়েছে। এখন হয়তো যারা যে এনজিও যারা মামলা করেছে তারা একটা সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো ইন দি মিন টাইম সেই ক্ষেত্রে যারা কিনা অলরেডি মেক্সিকো হয়ে প্রবেশ করছে অবৈধভাবে তারা কিন্তু অ্যাসাইলামের জন্য এলিজিবল না, কিন্তু তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে কোনো বাধা নেই। তারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারে, যেটা যে এক্সেপশন রয়েছে সেটার জন্য তারা ফাইট করতে পারে। পাশাপাশি যদি তারা অ্যাসাইলামের জন্য এলিজিবল নাও হয় তারা কিন্তু উইথহোল্ডিংয়ের জন্য কিন্তু এলিজিবল হতে পারে। অনেক ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান। আমরা একটু তাড়াহুড়ি করছি কারণ সময় নেই, একটু সিএসপি নিয়ে কথা বলতেছি কারণ এই প্রশ্নটিও প্রায়শই আমরা পাচ্ছি এবং খুবই উদ্বিগ্নতার মধ্যে রয়ে গেছে যারা এই আবেদন করেছেন যে ভাই বোনের আবেদনের পরেও কেন তাদের ছেলেমেয়েরা বা ভাই বোনের সন্তানেরা বাদ পড়ছে, এই বিষয়টি কেন বাদ পড়ছে, যদি বাদ পড়ে থাকে কিভাবে তাদেরকে ইনক্লুড করে তাদের ভিসা পাওয়া যেতে পারে, এই বিষয়টি নিয়ে যদি একটু আলোচনা করেন। এটা আসলে সাম্প্রতিক সময় খুব বেশি দেখা যাচ্ছে, কারণ টেকনিক্যালি ভাই বোনের যে পিটিশন এটা টাইম ফ্রেম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আগে যেটা আমরা 10-12 বছর হিসাব করতাম সেটা কিন্তু 15-16 ইয়ার্স চলে গেছে। যেমন 2007 সালের আবেদন কিন্তু মানে 16-17 বছরের পর্যায়ে চলে গিয়েছে। তো এবং বিশেষ করে যাদের মধ্যে এটা খুবই হতাশা, অ্যাপ্লিকেন্টদের মধ্যে হতাশা দেখা দিয়েছে, যেমন কোভিড 2020 সালের আগে কিন্তু 2007 সালের আবেদন কিন্তু পেন্ডিং ছিল, তখন কিন্তু তাদের বাচ্চাদের বয়সও কম ছিল। এখন যারা ইন্টারভিউ পাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক চাইল্ড কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এটা বাদ পড়ার কারণ হচ্ছে সিএসপি রুলের মাধ্যমে প্রোটেকশন করে দেওয়া যায়, কিন্তু ওটা দেখতে হবে তার কতটুকু বয়স ক্রেডিট পায়। কারণ 7 সালে যদি কেউ আবেদন করে থাকে দেখতে হবে যে তার ওই পিটিশনটি, যেটা I-130 পিটিশনটি কতদিন পরে অ্যাপ্রুভাল পেয়েছে। তো আমাদের পরিসংখ্যানে দেখা যায় যারা 7 সালে আবেদন করেছে বেশিরভাগ আবেদনই কিন্তু 2 থেকে 2.5 বছর বা 3 বছরের মধ্যে কিন্তু তারা অ্যাপ্রুভাল পেয়েছে 10 সালের মধ্যে। দ্যাট মিনস হচ্ছে ওই যেসব চাইল্ড অন্তর্ভুক্ত ছিল ওইসব আবেদনের সাথে তারা কিন্তু 2 থেকে 3 বছর বয়স ক্রেডিট পাচ্ছে। তো এখন যদি দেখা যায় যে এই 24 সালে কোনো ব্যক্তি যেটা ইন্টারভিউ পেয়েছে তার সন্তানদের বয়স 26-27 বছর, তখন কিন্তু দেখা গেল যে এই জুন মাসে যদি তার 26-27 বছর হয়ে যায় 3 বছর ডিডাক্ট করলেও কিন্তু 21 নিচে আনা যাচ্ছে না। এই কারণে কিন্তু অনেক চাইল্ড কিন্তু তারা বাদ পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই এমবিসি কিন্তু খুব সঠিকভাবে তারা ক্যালকুলেশন করে, ফাইনাল ক্যালকুলেশন তো ওখানে হয়, কিন্তু তারা অনেকে ফ্রাস্ট্রেশন চলে আসে যে ন্যাশনাল ভিসা সেন্টার আমরা ফি দিলাম, কাগজপত্র জমা দিলাম, কিন্তু আমাদের ভিসা কেন এমবিসি থেকে বললো যে তোমরা আসিও না, তোমার ভিসার জন্য এলিজিবল না। ফাইনাল সে কিন্তু কনসুলার অফিস বলে থাকে। তো ওইটাই হচ্ছে কিন্তু অনেক অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আসলে যদি সিএসপিতে যদি এলিজিবল না হয় সেক্ষেত্রে আসলে তেমন কিছুই করার থাকে না ওই চাইল্ডটি। যেটা স্মার্ট যেটা পদক্ষেপ সেটা হচ্ছে আমেরিকায় এসে প্যারেন্টসরা সাথে সাথে ওই চাইল্ডের জন্য আবেদন করতে পারে। তাহলে এক্ষেত্রে যেটি আমার প্রশ্ন সেটি হচ্ছে যে মনে করুন যে আমার সন্তানের বয়স আমি এখন বুঝতে পারছি যে 21 ছুঁই করছে বা 6 মাস পরে 21 হয়ে যাবে বা 1 বছর পরে 21 হয়ে যাবে। আমি যেহেতু আশঙ্কা করছি যে আমার এখনও সে সময়টা আসেনি বা 2 বছর বা 3 বছর লাগতে পারে, এই রকম সময়ে আমি এমন কোনো দরখাস্ত বা আবেদন বা কোনো কিছু করতে পারি কিনা যেটার ক্ষেত্রে আমার সন্তানের বয়সটিকে ঠেকিয়ে রাখতে পারি? না, আনফর্চুনেটলি সেরকম কোনো প্রভিশন নেই। কারণ যেটা আপনি বিহাইন্ডে ফর এক্সাম্পল এখন 2007 সালের আপনার পিটিশনগুলো ভিসা ইস্যু করছে, কিন্তু 10 সালে থাকে তাদের কিছু করার থাকে না, কারণ এটা কংগ্রেসের আইন দ্বারা সেটা সীমাবদ্ধ। যেটা বলে নির্দিষ্ট সংখ্যক প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক কিন্তু ভিসা ইস্যু করে থাকে ভাই বোনের আবেদনে, সেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড অনলি 65,000 ভিসা ইস্যু করে থাকে। তো সেই ভিসা ইস্যু হওয়ার পরবর্তীতে তারা দেখতে পাবে যে তাদের বিহাইন্ডে কতটুকু জ্যাম রয়েছে। তো দেখা যায় যে পরবর্তী মাসে দেখা যায় যদি আরও 1 লক্ষ ভিসা তাদের জন্য ওয়েট করছে, তারা হয়তো আর বেশি পিছনে যেতে পারবে না। তো ওই আপনার সিরিয়াল নাম্বারের জন্য তারা ওয়েট করতে হবে আনফর্চুনেটলি। যদি ভিসা অ্যাভেলেবেল হয়ে যায় এবং যখন দেখা যায় যে বাচ্চার বয়স অতিক্রম করছে কোনো কারণে, তখন কিন্তু রিকোয়েস্ট করতে পারে। সেটাই বলছিলাম।
অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আসলে আজকে আপনি খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন, বিশেষ করে আমাদের যে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা রয়েছেন, যাদেরকে বৈধ করার জন্য প্রেসিডেন্ট বাইডেন একটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। যে কনফিউশনগুলো ছিল সেই কনফিউশনটা অন্তত আপনি দূর করতে পেরেছেন। আশা করি নিশ্চয়ই আমাদের যারা এই কনফিউশনের মধ্যে রয়েছেন তারা উপকৃত হয়েছেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি অনেক ব্যস্ত মানুষ, সারা দিনে আপনার সাথে ফোন করেও খুব কষ্ট করে আপনাকে পেতে হয়, কারণ আপনার প্রফেশন এটা, সুতরাং ব্যস্ততা থাকতেই হবে কমিউনিটির কল্যাণে। আবার এই রাত্রিবেলায় এসে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে কথা বলেছেন, দর্শকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, এবং TVN24কে ধন্যবাদ আমাদের জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলেছি যে প্রেসিডেন্ট বাইডেন এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, তাতে 5 লক্ষ বা 5.5 লক্ষ যারা আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট রয়েছেন তাদেরকে বৈধ করার জন্য তাদেরকে গ্রিন কার্ড বা সিটিজেনশিপ দেওয়া হবে। সেই বিষয়গুলো নিয়ে কী শর্তের ভিত্তিতে পাবে এবং কী ধরনের কনফিউশন সৃষ্টি হয়েছে সেগুলো আমরা আশা করি বিস্তারিতভাবে আলোচনা করতে পেরেছি। এবং যারা এর আগের বাইডেনের আরেকটি এক্সিকিউটিভ অর্ডারের বলে স্থগিত হয়ে গিয়েছিল অনেক কিছু, তাদের কী অবস্থা হবে সেটি কথা বলেছি। এবং সিএসপি নিয়ে কথা বলেছি, যারা প্রায়শই আমাদেরকে প্রশ্ন করে থাকেন আমার ছেলের বয়স শেষ হয়ে যাচ্ছে, সেটি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কীভাবে এটাকে ধরে রাখা যাবে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি। আশা করি আপনাদের অনুষ্ঠান যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN24 টেলিভিশনের সাথেই শুভরাত্রি। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।